শিয়ারশোল রাজ হাই স্কুলের ক্লাস 10-এর অনলাইন ভূগোল ক্লাসে সমুদ্র স্রোত এই অধ্যায়ের এটি ষষ্ঠ বা এটি শেষ অংশ। এই অংশে আমাদের এই আলোচনার নবম পয়েন্টে আমরা চলে এসেছি, সমুদ্র স্রোতের প্রভাব। সমুদ্র স্রোতের প্রভাব বলতে এখানে পৃথিবীর বিভিন্ন স্থানের জলবায়ুর উপর প্রভাব, জীবজগতের উপর প্রভাব এবং মানুষের জীবনে প্রভাব, এই নিয়ে আমরা আলোচনায় আসছি। এটি থেকে একটি 3, 4 বা 5 নম্বরের একটি দীর্ঘ প্রশ্ন আসার মাধ্যমিকে সম্ভাবনা আছে। প্রথমে জেনে নেওয়া যাক জলবায়ুর উপর কী প্রভাব। উষ্ণতার প্রভাব পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে স্রোত প্রবাহিত হয়, সেই স্রোত উষ্ণ স্রোত মানেই যে অঞ্চলের দিকে যাচ্ছে সেই অঞ্চলের জলের তুলনায় এই স্রোতটির উষ্ণতা বেশি, তাই সেটি উষ্ণ স্রোত। এই উষ্ণ স্রোত উত্তর আটলান্টিক ড্রিফট আমরা আলোচনায় আগে এসেছি এবং সেখানে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে সারা বছর জাহাজ চলাচল করে, তার কারণ ওই অঞ্চলে পাশ দিয়ে বয়ে যায় উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত। আবার শীতল আমরা মানচিত্রে আসছি একটু পরে, শীতল বেঙ্গুয়েলা স্রোত তার প্রভাবে দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া উপকূলে, পেরু হামবোল্ট স্রোতের প্রভাবে চিলি উপকূলের উষ্ণতা কমে যায়। দেখে নেওয়া যাক মানচিত্রে, এটি দেখে নিই। এই যে উত্তর আটলান্টিক স্রোত, এই উত্তর আটলান্টিক স্রোত এই নরওয়ের হ্যামারফেস্ট 71 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এই হ্যামারফেস্ট বন্দর শীতকালেও বরফমুক্ত থাকে, কারণ এই উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত নর্থ আটলান্টিক ড্রিফট তা এই অঞ্চলে জলের উষ্ণতাকে বাড়িয়ে দেয় বলে বরফ জমতে পারে না। আবার এই যে শীতল পেরু স্রোত, এখানে দেখতে পাচ্ছি 3টি ইতিমধ্যেই পড়েছি একই রকমের স্রোত, শীতল পেরু স্রোত, শীতল বেঙ্গুয়েলা স্রোত এবং শীতল পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। এই স্রোতের প্রভাবে এই চিলি পেরু এই অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি কম। একইভাবে এই অঞ্চলে তাপমাত্রা যা স্বাভাবিক হওয়া উচিত ছিল তার থেকে কমে যায় এবং শীতল স্রোত প্রবাহিত হয় বলে সেই অঞ্চলে জলের বাষ্পীভবন কমে যায়। জল যেহেতু ঠান্ডা, জলের বাষ্পীভবন কমে যাওয়ার জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। বাতাসে জলীয় বাষ্প কমে যাওয়ার জন্য বৃষ্টিপাতের পরিমাণও কমে যায়। ফলে যে অঞ্চলের পাশ দিয়ে শীতল স্রোত বয়ে যায় সেই অঞ্চলের পাশে বিভিন্ন মরুভূমি সৃষ্টি হয়ে থাকে। আমরা দেখিনি কোথায় কি মরুভূমি হয়েছে। এখানে আমরা চিলি মাঝখানে এখানে পাচ্ছি চিলির আটাকামা মরুভূমি। এখানে আমরা পাচ্ছি আফ্রিকার দক্ষিণে নামিব মরুভূমি। অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে এটি গোটাটি বৃহৎ গ্রেট অস্ট্রেলিয়ান ডেজার্ট বা বৃহৎ অস্ট্রেলিয়ার মরুভূমি। এই মরুভূমির সৃষ্টির পিছনে এই শীতল স্রোতের ভূমিকা অনস্বীকার্য। এরপর আমরা আসছি যে বৃষ্টিপাতের কথা আমরা বললাম। আবার শীতল স্রোতের প্রভাবে অনেক সময় তুষারপাত হয়ে থাকে, যেমন ল্যাব্রাডর স্রোত এর প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে শীতকালে তুষারপাত ঘটে থাকে। নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত ঘটে। মরুভূমির সৃষ্টি এইমাত্র যেটা আমি মানচিত্রে দেখালাম, তাই সাহারার পশ্চিম প্রান্তে সাহারা মরুভূমি। এই যে শীতল ক্যানারি স্রোত, সেই ক্যানারি স্রোতের জন্য এই যে ক্যানারি স্রোত, সেই ক্যানারি স্রোত বয়ে যাচ্ছে বলে এখানে সাহারা মরুভূমি। আবার একইভাবে একটু আগেই দেখালাম
যে শীতল বেঙ্গুয়েলা স্রোতের জন্য এখানে নামিব মরুভূমি বা এখানে দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি, এই মরুভূমিগুলির সৃষ্টির পেছনে এই সমুদ্র স্রোতের প্রভাব রয়েছে। কুয়াশা, ঝড়, ঝঞ্ঝা আমরা এর আগের ক্লাসে জেনেছি যে দুটি বিপরীতমুখী বিপরীতধর্মী স্রোত যেখানে মিলিত হয়, শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত, সেই মিলনস্থলে ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় হিমপ্রাচীর। একইভাবে জাপান উপকূলে উষ্ণ কুরেশীয় স্রোত এবং শীতল ওয়াশীয় স্রোতের মিলনেও এই ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়। আমরা মানচিত্রে এখানে দেখে নিতে পারি এই যে উষ্ণ কুরেশীয় স্রোত, শীতল ওয়াশীয় স্রোত, একইভাবে এখানে উষ্ণ উপসাগরীয় স্রোত, শীতল ল্যাব্রাডর স্রোত, এই অঞ্চলে এবং এই অঞ্চলে ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়। দেখো খেয়াল করে, দুটো একই অক্ষাংশের উপর অবস্থিত। এরপর আমরা আর কি প্রভাবগুলো জেনে নিই। এখানে দেখো জলবায়ু পরিবর্তনের প্রভাব। এখানে এল নিনো এবং লা নিনা একটু জেনে নিই এল নিনো এবং লা নিনা সম্পর্কে। এখানে তো আমরা জেনেছি এখানে স্রোতটির নাম হলো পেরু স্রোত বা হামবোল্ট স্রোত। এটি শীতল স্রোত, কিন্তু কোনো কোনো বছর এর বিপরীত দিকে বিপরীতমুখী একটি স্রোত বয়ে যায়, উষ্ণ স্রোত। সেই স্রোতটির নাম এল নিনো, পর্তুগিজ শব্দ যার অর্থ চাইল্ড ক্রাইস্ট, শিশু খ্রিস্ট, বা কেউ বলেন দুরন্ত বালক, নটি বয়। তো তাহলে এখানে স্বাভাবিক সময়ে বয়ে যায় শীতল পেরু স্রোত বা হামবোল্ট স্রোত, কিন্তু কখনো কখনো 2 বছর, কখনো কখনো 7 বছর অন্তর বিপরীত দিক থেকে উষ্ণ এই স্রোতটি বয়ে যায় এল নিনো। তার বিভিন্ন কারণ আছে, সে কারণে আমি এখন আসছি না। এই এল নিনো স্রোত যে বছর বয়ে যায়, সাধারণ ক্ষেত্রে তো এখানে হামবোল্ট স্রোতের জন্য একটু আগেই বললাম এখানে মরুভূমির সৃষ্টি হয়েছে কারণ বৃষ্টিপাত কম। কিন্তু যে বছরে এল নিনো বয়ে যায় সেই বছরে জলের উষ্ণতা 4 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়, তাই বাষ্পীভবন বেড়ে যায়। সেই জন্য এখানের এই চিলির আটাকামা মরুভূমিতে, যেখানে বছরে 30 সেন্টিমিটার বৃষ্টিও হয় না, সেখানে এল নিনো বছরে এমনও দেখা গেছে বছরে 300 সেন্টিমিটার বৃষ্টি হয়। অপরদিকে ওই এল নিনো বছরে এই অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে এই অঞ্চলে বৃষ্টিপাত কমে যায় বলে খরা হয়। আবার এল নিনোর বিপরীত অত্যন্ত শীতল স্রোত যে বছর বয়ে যায় তাকে বলা হয় লা নিনা, পর্তুগিজ শব্দ, এর অর্থ হলো শান্ত বালিকা। এই লা নিনা যে বছর বয়ে যায় জলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমে যায়, ফলে এই অঞ্চলে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকেও কমে যায়। অপরদিকে পূর্ব অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেড়ে যায়। এবং যে বছর এল নিনো প্রবাহিত হয় সেই বছর এই অস্ট্রেলিয়াতে যেমন বৃষ্টিপাত কমে যায়, একইভাবে ভারতবর্ষ সহ সমগ্র এই অঞ্চলে বৃষ্টিপাত কমে যায়। এই ভারতবর্ষ এল নিনোর বছরে ভারতবর্ষেও বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। আবার লা নিনার বছরে ভারতবর্ষের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকেও বেশি হয়। এটি হলো জলবায়ুর পরিবর্তনে এল নিনোর কী প্রভাব বা লা নিনার কী প্রভাব। এছাড়া আরও আমরা 2-1টি পয়েন্ট জেনে নিই। যেমন মানব জীবনে এর একটি প্রভাব হলো সমুদ্র স্রোত জল পরিবহনের ব্যয়টা অনেকখানি কমিয়ে দেয়। কারণ সমুদ্র স্রোতের অনুকূলে যদি জাহাজ চলাচল করে, স্বাভাবিকভাবে জাহাজের জ্বালানি বাবদ ব্যয় কিছুটা কমে যায়, কারণ জাহাজের গতিবেগ বেড়ে যায়। আগেকার দিনের পালতোলা জাহাজ এই সমুদ্র স্রোতকে অনুসরণ করত। সমুদ্র স্রোত এবং সমুদ্র স্রোত তো সেই দিকেই যাচ্ছে যেদিকে বাতাস,
তাহলে নিয়ত বায়ু যেদিকে যাচ্ছে পালতোলা জাহাজ সেদিকে যাচ্ছে, আবার নিচে সমুদ্রের জলও সেই দিকেই বয়ে চলেছে। এবং প্রথম পৃথিবী পর্যটন করেন ম্যাগেলান, ইউরোপীয় নাবিক ম্যাগেলান। এই ম্যাগেলান ইউরোপ থেকে, এই হলো তার ম্যাগেলানের পৃথিবী পরিক্রমার, এবং এই জায়গাটি যে আমরা পেরোচ্ছি এই অংশটির নাম ম্যাগেলান প্রণালী। তারপর ম্যাগেলান এইভাবে এখানে এসে তারপরে এই দিক দিয়ে আসেন, ইন্দোনেশিয়ায় তিনি স্থানীয় অধিবাসীদের হাতে মারা যান। বাকি নাবিকেরা এইভাবে আফ্রিকা অতিক্রম করে তারপর কয়েক বছর পরে অবশেষে ইউরোপে ফিরে আসে। এই ম্যাগেলানের পৃথিবী পরিক্রমা করার দিক চিহ্ন। এবং আমরা দেখছি ম্যাগেলান পশ্চিম দিকে মুখ করে পৃথিবী পরিক্রমা করেছিলেন। তার কারণ তিনি এই আয়ন বায়ু এবং নিরক্ষীয় স্রোত এই দুটিকে কাজে লাগিয়ে তিনি পশ্চিম মুখে পৃথিবী পরিক্রমা করেছিলেন। এখনও জাহাজ চলাচলের সময় এই সমুদ্র স্রোতের সুবিধা নেওয়া হয়ে থাকে। এছাড়া এই শীতল স্রোত, কুমেরু স্রোত, এই স্রোত প্রচুর পরিমাণে শীতল জলে প্লাঙ্কটন থাকে। এই শীতল জলের থেকে আসা প্লাঙ্কটন এই অঞ্চলে মাছের যোগান বাড়িয়ে দেয়, কারণ প্লাঙ্কটন মাছের খাদ্য। আর আমরা বর্তমানে এই সমুদ্র স্রোতকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা করে চলেছি। যে জায়গায় এগুলো প্রচেষ্টা চলছে সেগুলি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের এই ফ্লোরিডা। এখানে আমরা বলেছি যে উপসাগরীয় স্রোতের গতিবেগ বেশি, তাই এখানে সমুদ্র স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা চলছে। এখানে পাচ্ছি আমরা হাওয়াই দ্বীপপুঞ্জে সমুদ্র স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা চলছে। জাপানেও সমুদ্র স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রচেষ্টা চলছে। অর্থাৎ আমরা জানলাম পৃথিবীর জলবায়ু পরিবর্তনে, পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে, বিভিন্ন জীব এবং প্রাণীদের তাদের বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণে এবং মানুষের জীবনযাত্রায়, মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপে সমুদ্র স্রোত কীভাবে প্রভাব বিস্তার করে সে আলোচনা আমরা করলাম।